ব্যারিস্টার ফুয়াদ, নিশ্চয়ই আপনারা তার নামটা দেখেছেন। এবং বিশেষ করে ওই যে বাংলাদেশের টেলিভিশনে এত লোকজন খুঁজে পায় না, ওই ফুয়াদকে বেশি ডাকাডাকি করে এবং সে খুব উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে, যেগুলো শুনতে ভালোই লাগে। ওই যে জামায়াত ইসলামের একটা ইয়ে আছে, বি টিম, এ বি পার্টি, তো তারই নেতা ব্যারিস্টার ফুয়াদ। এখন ব্যারিস্টারি কি পাশ করছে কে জানে, অনেকে তো এটা নিয়ে অনেক সমালোচনা করে। দেখবে পাশ করলে করছে, না করলে না করছে, এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। বাট সে এমন দুর্দান্ত একটা কথা বলছে সাম্প্রতিক প্রেক্ষাপটে, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে, আমার মনটা খুবই আনন্দে উদ্বেলিত হয়ে উঠলো। এবং আমিও বেসিক্যালি চাই যে হ্যাঁ, তাহলে এটাই তো হওয়া উচিত। দুর্দান্ত একটা কথা বলছে, এই কথার কিন্তু সীমা পরিসীমা নাই, খুবই মাহাত্ম্যপূর্ণ কথা। সেটাই ব্যারিস্টার ফুয়াদ বলছে যে আমি আমার পিতার চেয়েও পাকিস্তানকে বেশি ভালোবাসি। হ্যাঁ, ভালো তো বাসতেই হবে। ও পাকিস্তান, সে যদি ভিখারি রাষ্ট্র হয়, তারপরে দেউলিয়া রাষ্ট্র হয়, তাতে কি যায় আসে? পাকিস্তানের লোকজন হলো মুমিন মুসলমান। এবং কিছুদিন আগে দেখলাম যে পাকিস্তানের একটা ভিডিওতে তাদের কিছু লোকজন বলছে যে ওই পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানের লোকজনরা নাকি বাংলাদেশের, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান, তাদেরকে নাকি চাকর বাকর মনে করতো এবং এই হেতু এদের সাথে চাকর বাকরের মতো ব্যবহার করতো। ঠিকই তো আছে, বাংলাদেশের মানুষ বেসিক্যালি চাকর বাকর হিসেবে থাকতেই অভ্যস্ত এবং তাতেই স্বাচ্ছল্য এবং স্বাচ্ছন্দ্য অনুভব করে। তো তারপরে কি বলছে যে বেলুচিস্তান রক্ষায় যে কোনো প্রয়োজনে পাকিস্তানের পাশে আছি। অর্থাৎ টোটাল বক্তব্য যদি আমরা একসাথে পড়ি, তাহলে তার বক্তব্যটা হচ্ছে যে আমি আমার পিতার চেয়েও পাকিস্তানকে বেশি ভালোবাসি, বেলুচিস্তান রক্ষায় যে কোনো প্রয়োজনে পাকিস্তানের পাশে আছে। এটা তো বলতেই হবে। পাকিস্তানে ভালোবাসো অথচ বেলুচিস্তানের ব্যাপারে তুমি পাকিস্তানের পক্ষে থাকবে না, এটা তো হয় না। এখন বেলুচিস্তান প্রদেশে সাধারণ মানুষজন তো খেপে গেছে। সেখানে ওই যে বেলুচিস্তান লিবারেশন আর্মি, তারা এখন বেলুচিস্তানকে স্বাধীন করার জন্য আন্দোলন সংগ্রাম করছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে তারা নাকি স্বাধীনতা ঘোষণা করছে ওই সোশ্যাল মিডিয়াতেই, কিন্তু পরবর্তীতে দেখলাম যে বিষয়টা আসলে সঠিক না। কিন্তু যাই হোক, তারা যে আসলে একটা স্বাধীন বালুচিস্তান গঠন করতে চাচ্ছে, এটা তো আমরা অলরেডি বুঝে গেছি, তাতে তো কোনো সন্দেহ নাই। এবং সেটাই তো হওয়ার কথা, কারণ এই বেলুচিস্তানে যত খনিজ সম্পদ এটা ওটা আছে, তার যাবতীয় যে সুযোগ সুবিধাগুলা, এগুলো তো বেলুচিস্তানের লোকজন পায় না। সেখানের লোকজন ফকির মিসকিনি থাকে। ওই খনিজ সম্পদ এবং ইদানিং কালে ওই যে চায়না যে কি বানিয়েছে, সিপেক না কি জানি, ওই যে একটা রোড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প না কি জানি একটা বানিয়েছে। তো বেলুচিস্তানের মধ্য দিয়ে ওই রাস্তা চলে গেছে এবং সেটা গোয়াদার যে বন্দর ওই পর্যন্ত গেছে। তো এখানে এখানে কিন্তু চায়না ব্যাপকভাবে বিনিয়োগ করছে, কিন্তু এখন সেই বিনিয়োগ কিন্তু ওই ফাউল হয়ে, মানে পুরা ভুয়া হয়ে যাওয়ার রাস্তা, মানে ব্যর্থ হয়ে যাওয়ার রাস্তার দিকে। কারণ এখানে প্রতিনিয়ত আমরা শুনি যে চায়নার যে সমস্ত ইঞ্জিনিয়ার বা কর্মী টর্মী আছে, ওই বিএলএ প্রতিনিয়ত তাদের উপর আক্রমণ করে এবং তারা মারা যায়। এবং আমার ধারণা ইদানিংকালে এই বেলুচিস্তানের মধ্যে কোনো চাইনিজ কোনো কর্মকর্তা বা ইঞ্জিনিয়ার এগুলো আছে বলে মনে হয় না। অর্থাৎ চায়না ভাবছিল যে বেলুচিস্তানের মধ্য দিয়ে তারা সিপেক এর অধীনে তারা যে ইয়ে করবে, গোয়াদর বন্দর পর্যন্ত রাস্তা অলরেডি করে ফেলছে, কিন্তু তার ফলাফল তারা পায় নাই। ইন দি মিন টাইম এখানে তো খেলা ঘটে গেছে। এবং সেটাই কি স্বাভাবিক না? 1971 সালের আগে এই যে বাংলাদেশ, যেটা নাকি পূর্ব পাকিস্তান ছিল, সেখানেও তো একই ঘটনা ঘটতো। এখানে বাংলাদেশে উৎপাদিত হতো ওই তৎকালীন যে পাট, যেটাকে আমরা বলতাম, আমরা ছোটবেলায় ওই রচনাও লিখছি, পাট সোনালি আঁশ। কেন তাকে সোনালি আঁশ বলা হয়? কারণ তখন গোটা বিশ্বে এই যে বস্তা, মানে প্যাকেজিং এর জন্য বস্তা তৈরি করা হতো, সবই পাট দিয়েই করা হতো। অন্য কোনো ওই তখন কিন্তু আজকের মতো এই কৃত্রিম যে সিনথেটিক যে পদার্থ আছে, এগুলো কিন্তু তখন ছিল না। তো তখন গোটা পৃথিবীতে পাটের সরবরাহ করতো পূর্ব পাকিস্তান।
সেখান থেকে যে টাকা পয়সা আয় উপার্জন হতো, এই টাকাটা পশ্চিম পাকিস্তান তাদের দেশে নিয়ে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, সেখানে রাস্তাঘাট এবং অবকাঠামোগত সুযোগ সুবিধা তৈরি করছিল। বাংলাদেশের জন্য এক পয়সাও খরচ করতো না। বাংলাদেশে কর্ণফুলী পেপার মিলে সেখানে যে কাগজ উৎপাদিত হতো, সেই কাগজ বাংলাদেশে কিনতে হতো ওই 8 আনা দিস্তা, আর পাকিস্তানে সেই একই কাগজ কিন্তু তারা 4 আনা দিস্তা। তাহলে এর থেকে বোঝা যায় যে পূর্ব পাকিস্তানের লোকজনদেরকে কিভাবে এই এই পাকিস্তান শোষণ করতো, তাই না? কারণ এরা তো ছিল চাকর বাকর। বাংলাদেশের লোকদের মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের লোকজনদেরকে তো তারা চাকর বাকর মনে করতো, এবং ব্যারিস্টার ফুয়াদ সে নিজেকে এই পাকিস্তানের চাকর হিসাবে নিজেকে ধন্য মনে করে। হ্যাঁ, যাই হোক, এখন আমার যে বক্তব্য সেটা হলো যে ভাই ফুয়াদ, তুমি এখানে বাংলাদেশে বসে ছাপাবাজি করে লাভ আছে? এখন বেলুচিস্তানের যে ধন সম্পদ, এগুলো তো এই যে পাকিস্তানের সেনাবাহিনী এগুলো কুক্ষিগত করে তারা রাজাধিরাজে সাজে, তারাই ধনী হয়, তারাই বিদেশে টাকা পাচার করে, সেনাবাহিনী থেকে অবসর পাওয়ার পরে তারা কিন্তু আর পাকিস্তানে থাকে না শান্তিতে থাকার জন্য। তাই কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রিটেন, আমেরিকা বিভিন্ন দেশে ভেগে যায়। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে কানাডাতে এরকম কয়েকজন পাকিস্তানি সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তাকে দেখছি, এবং আমি পারস্পরিক জিজ্ঞেস করে জানছি যে এরা কিভাবে এটা করলো। বললো যে ওরা যখন চাকুরিতে ছিল, তারা তখন এই টাকা পয়সা এখানে এই ট্রান্সমিট করে তারপরে এখানে বাড়িঘর কিনছে। চাকরি যখন শেষ হয়ে গেছে, সাথে সাথে ওরা পাকিস্তান থেকে ভেগে গেছে। এটা হলো পাকিস্তানের ট্রেন্ড, সেনাবাহিনীর মধ্যে ট্রেন্ড, এবং এই একই ট্রেন্ড বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও কিন্তু ট্রান্সফার হওয়ার একটা বেশ উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যাচ্ছে। যাক, সেটা ভিন্ন কথা। এখানে ব্যারিস্টার ফুয়াদ সে বলছে বালুচিস্তানের জন্য সে যা কিছু করার তাই করবে। ভাই, বাংলাদেশে বসে চাপাবাজি করে তো লাভ নাই। বাংলাদেশে বসে চাপাবাজি করলে বাংলাদেশের মমিন মুসলমান যারা নাকি ভারতকে ঘৃণা করে, আর যেহেতু তুমি ভারত বিরোধী কথাবার্তা বলো, বাংলাদেশের মানুষ সেহেতু হয়তো উত্তেজিত হয়, উৎফুল্ল হয়। খুবই কঠিন, খুবই ভালো ব্যাপার এবং খুবই উৎসাহব্যঞ্জক ব্যাপার, কোনো সন্দেহ নাই। বাট এতে করে তো ওই বালুচিস্তানের কোনো সমস্যার সমাধান হবে না, তাই না? এখন বালুচিস্তান স্বাধীন হয়ে যেতে চাচ্ছে, এখন তুমি চাচ্ছ পাকিস্তানকে রক্ষা করার জন্য, ভালো কথা। তাহলে বাংলাদেশে চাপাবাজি না করে তোমার কি করা উচিত? পাকিস্তানে যাওয়া না? পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে মিলে তারপরে মনে করো যে বেলুচিস্তানের যে BLA, বালুচিস্তান লিবারেশন আর্মি, তাদের এগেনস্টে যুদ্ধ করা, এটাই তোমার কাজ না? তুমি বাংলাদেশে বসে চাপাবাজি মারলে কি হবে? নাকি বাংলাদেশকে পেয়েছো চাপাবাজির নিরাপদ স্থান, যে এখানে যতই চাপাবাজি করো না কেন তাতে কোনো কিছু যায় না? ভাই, তুমি যদি পাকিস্তানকে তোমার বাপের চাইতেও বেশি ভালোবাসো, পাকিস্তানের অখণ্ড রক্ষা করার জন্য যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও, তো তোমার এতক্ষণ বাংলাদেশে বসে থাকা তো উচিত না, তোমার তো চলে যাওয়া উচিত পাকিস্তানে। সেখানে গিয়ে সেনাবাহিনীর সাথে গিয়ে অস্ত্রপাতি নিয়ে তুমি বালুচিস্তানের ওই যে BLA এর সাথে যুদ্ধ করে যাও, তাহলেই সেনা প্রকৃত সাহায্য হবে। এছাড়া অন্য কোনোভাবে তো পাকিস্তান তোমার কাছ থেকে সাহায্য চায় বলে তো মনে হয় না, এবং অন্যভাবে কোনো সাহায্য তোমার তো তাদের দরকারও তো নেই। তাদের দরকার বেসিক্যালি, আমরা যেটা ইদানিং শুনতে পাচ্ছি যে ভারত ওই পাকিস্তানের যে সেনাবাহিনীর লোকজন, তারা নাকি বেলুচিস্তান আর্মির মোকাবেলা করতে ভয় পাচ্ছে এবং তারা ভেগে যাচ্ছে। এবং সেই কারণেই বস্তুত ওই পাকিস্তান সরকার ওই বেলুচিস্তানে এখন নাকি ওই বিমান বাহিনী দিয়ে উপর থেকে বোমা মারার ধান্দা করছে। তো এটা তো কোনো সমাধান না। বোমা কোথায় মারবে? পাহাড় পর্বত, জঙ্গলে। তো এতে করে তো বেলুচিস্তান আর্মির কোনো লোমও ছেড়া যাবে না। তোমার উচিত অতি সত্বর পাকিস্তান গিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে অস্ত্রপাতি নিয়ে তারপরে বেলুচিস্তান লিবারেশন আর্মির সাথে যুদ্ধ করা। তাহলে হ্যাঁ না, প্রমাণিত হবে যে ইউ লাভ পাকিস্তান মোর দ্যান ইউ লাভ ইউর ফাদার, রাইট? অ্যান্ড ইউর মিশন ইজ টু সেভ পাকিস্তান। That's okay, no problem at all. Then what should you do now? You should go to Pakistan and you should join Pakistan military and fight against Balochistan Liberation Army so that you can save Pakistan, right? বাংলাদেশে বসে চাপাবাজি করবা আর বলবা যে পাকিস্তানের জন্য যা কিছু করার আমি সেটা করবো, মানে ফাজলামি মানে পেয়েছো না?
বাংলাদেশের এই ধর্মান্ধ জনগোষ্ঠীকে নিয়ে ফাজলামি শুরু করছো। আমি জানি না বাংলাদেশের ধর্মান্ধ জনগোষ্ঠী এর এই ধান্দাবাজিটা ধরতে পারছে কিনা। পারলে ভালো, না পারলে আমি আর কি করতে পারি, বলে দিলাম। বাংলাদেশের পাবলিক যদি এরপরও এর এই ধান্দাবাজিমূলক কথাবার্তা যদি ইমপ্রেসড হয়ে এর পিছনে ঘোরে, এর কথায় যদি বাহু নৃত্য করে, আই আই হ্যাভ নাথিং টু ডু ফর দেম। আমি তাদের চোখ উন্মিলিত করার জন্য কিছু কথা বললাম, দ্যাটস অল। থ্যাংক ইউ।